বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? এই প্রশ্নের উত্তর এখন আর কেবল তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ যুদ্ধের গন্ধে ম করছে গোটা বিশ্ব। ভেনেজুয়েলা থেকে গ্রিনল্যান্ড, ইরান থেকে ইউরোপ, এশিয়া, আফ্রিকা বা মহাসাগরের ধারে গা ঘেঁষে থাকা দেশগুলো একেবারে খইয়ের মতো ফুটছে। এমন সব ঘটনা ঘটছে চারপাশে, যা ভয় ধরাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটেনি। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সমস্ত লক্ষণ প্রকাশ পেয়ে গেছে এরই মধ্যে? বিশ্ব কি অপেক্ষা করছে এক চরম সর্বনাশের? আসুন উত্তর খোঁজার চেষ্টা করি। রাশিয়া ইউক্রেন, এর পরিস্থিতি 2026 সালে এসেও যুদ্ধে রেশ কাটেনি এই দুই দেশের মধ্যে। রাশিয়ার কঠোর অবস্থান, ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার উদ্বেগ এই পরিস্থিতিকে উত্তপ্ত করে দিতে পারে যে কোনো সময়। আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে যুদ্ধ নতুন কিছু নয়। ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি আগের থেকে অনেকটা বেড়েছে। আবার ভেনেজুয়েলা এবং ল্যাটিন আমেরিকার মধ্যে উদ্বেগের কারণও রয়েছে। সেই কারণটা হচ্ছে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক চাপ এবং সম্পদ নিয়ন্ত্রণের রাজনীতি। তবে কখনো কখনো যুদ্ধ শুরু হয় কোনো আগ্নেয় অস্ত্র ছাড়া বা কোনো অস্ত্র ছাড়া। শুধু একটি চুক্তিও কিন্তু যুদ্ধের জন্ম দিতে পারে। কি এমন চুক্তি যেটা যুদ্ধের জন্ম দিতে পারে? শোনা যাচ্ছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এই তিনটি মুসলিম দেশ একটি বৃহত্তর প্রতিরক্ষা জোটে যোগ দিতে চলেছে। যদিও এই দেশগুলি প্রতিরক্ষা জোটে যোগ দেয় বা যদি তিনটি দেশ প্রতিরক্ষা জোটে যোগ দেয়, তাহলে প্রভাব কিন্তু শুধু পড়বে না মধ্যপ্রাচ্যের ওপর। দক্ষিণ এশিয়া থেকে ইরান, এমনকি বিশ্ব রাজনীতিতেও এর একটা বিস্তর প্রভাব লক্ষ্য করা যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে জাতিসংঘ আজ একটা অকেজো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে আইন দিয়ে বিশ্বকে শান্ত রাখার কথা ছিল জাতিসংঘের, শক্তিশালী দেশগুলি আজ সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়াল খুশি মতো চলছে। পৃথিবী এখন আর কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করে না। একটা কসাইখানায় পরিণত হয়েছে পৃথিবী, যেখানে কেবল ধারালো অস্ত্রের দাপটই শেষ কথা। সাম্প্রতিকতম উদাহরণ হলো রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজ মাঝ সমুদ্র থেকে নিয়ে গিয়ে তার ক্রুদের যে বিচার করেছে আমেরিকা, বা বিচার করার যে ধৃষ্টতা তারা দেখিয়েছে, তা গত এক শতাব্দীতে কেউ দেখায়নি। এটা স্রেফ আইন লঙ্ঘন নয়, এটা হলো আন্তর্জাতিক সার্বভৌমত্বকে প্রকাশ্যে হত্যা করা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কূটনৈতিক আলোচনার টেবিলে নয়, যুদ্ধের ময়দানই হয়ে উঠছে চূড়ান্ত ফয়সালার জায়গা। তাহলে যুদ্ধ খেলা চলছে কি বিশ্বজুড়ে? কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো, তাতে অন্তত এটা পরিষ্কার হয়েছে এখন আর কোনো দেশের সীমানা বা রাষ্ট্রপ্রধান নিরাপদ নন। কোনো সার্বভৌম দেশের নির্বাচিত প্রধানকে এভাবে অন্য দেশে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটা অধ্যায়ের মধ্যে পড়ে। এর মানে যেটা দাঁড়াচ্ছে, এখন থেকে পৃথিবীর কোনো সীমানা প্রাচীরই আর অলঙ্ঘিত নয়। অর্থাৎ যে যখন যার শক্তি রয়েছে অন্য রাষ্ট্রের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। এদিকে ইরানের আকাশে আবার যুদ্ধের কালো মেঘ। এটা এখন আর গুঞ্জন নয়, এটা এখন একটা ধ্রুব বাস্তব। ইরান ইসরায়েল এই সীমান্তের উত্তেজনা এখন শুধুমাত্র বিস্ফোরণের অপেক্ষায়। অস্ট্রেলিয়া আর রাশিয়া তাদের নাগরিকদের ইতিমধ্যে ইরান এবং ইসরায়েল থেকে দ্রুত সরিয়ে নিচ্ছে। তার মানে বলছে, বা গোয়েন্দা রিপোর্ট বলছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা শুরু হয়ে যেতে পারে। আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ সামরিক এবং পারমাণবিক কেন্দ্রে আক্রমণ চালানোর জন্য তারা সমস্ত ব্যবস্থা গুছিয়ে ফেলেছে। ইরানের তেল খনি থেকে শুরু করে ড্রোন তৈরির কারখানা, সবটাই এখন টার্গেটের মধ্যে। ইরানও কিন্তু চুপ করে বসে নেই। তারা পাল্টা আঘাতের যে হুমকি দিচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের যে মানচিত্র, তা যে কোনো সময় বদলে যেতে পারে। মাথায় রাখতে হবে, একটা দেশের উপর ঝাঁপিয়ে পড়ছে, এটা কেবল আঞ্চলিক কোনো ঝগড়া নয়,
বা পাড়ার ঝগড়া নয়, এটা হলো একটা গ্লোবাল চেইন রিয়াকশন, যা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের খাদের কিনারায় নিয়ে গেছে। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া খুব দরকার রয়েছে। এই বিপদের দিনে কোনো রাষ্ট্র আসলে কারো আপন নয়। আমরা যাদের বন্ধু ভাবি তারা আসলে সাময়িক স্বার্থের ভাগিদার মাত্র। পাকিস্তান খুব বন্ধু হয়ে এখন যে দেশের পাশে দাঁড়াচ্ছে, দেখবেন বিপদ দেখলে এই পাকিস্তানি সবার আগে সেখান থেকে দৌড়ে পালাবে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ভারত যদি কখনো বাংলাদেশে হামলা করে, কি ভাবছেন পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে? যেহেতু দুদেশের এখন দহরম মহরম সম্পর্ক, সেই চিন্তা ভুলে যান। আন্তর্জাতিক সম্পর্কে আবেগ বা স্বার্থহীন ভালোবাসার কোনো জায়গা নেই। মনে আছে তো, মাদুরোর প্রাণের বন্ধু ছিল চীন এবং রাশিয়া, কিন্তু যখন মার্কিন কমান্ডোরা মাদুরোকে তুলে নিয়ে গেল, তখন সেই বন্ধুরা কেবল দূর থেকে বিবৃতি দিয়েই খালাস হয়। কারণ দিন শেষে শক্তিশালী দেশগুলি তাদের নিজেদের লাভ ক্ষতির হিসাব কষে। ইউক্রেনকেও পশ্চিম বিশ্ব সমস্ত সবকিছু সাহায্য দেব, শেষ পর্যন্ত পাশে থাকব, রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগুনে এই বলে ঠেলে দিয়েছিল। আজ ইউক্রেন একটা পরিত্যক্ত শ্মশানে পরিণত হয়েছে। সেখানে কেবল হাহাকার আর ধ্বংসস্তূপ। আমেরিকা এখন ইউক্রেনের জন্য তাদের বরাদ্দ কমাতে শুরু করেছে, কারণ তাদের নতুন টার্গেট এখন অন্য কোথাও স্থির হয়েছে। তাহলে কি ভাবছেন পাশে আদতে কেউ থাকে? না। আমেরিকা এখন গ্রিনল্যান্ড দখলের নীল নকশা করছে, যা ইউরোপের শান্তিতে একটা বড় ধাক্কা হতে পারে। আবার ভারতের মতো দীর্ঘদিনের পার্টনারের ওপরেও চড়া শুল্ক বসানোর হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মানেটা হলো স্বার্থের প্রয়োজনে তারা নিজেদের ঘরের বন্ধুকেও পর করতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। বিশ্ব রাজনীতির এই নতুন মোড় কিন্তু ভীষণ বিপজ্জনক। ভারত যখন রাশিয়া থেকে তেল কেনার মতো একটা স্বাধীন সিদ্ধান্ত নেয়, তখনই তাদের ওপর খড়গ নেমে আসে। অর্থাৎ কড়া শক্তিশালী দেশের কথা না শুনলে সরাসরি অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। এই জোরজার মুলুকটা নীতি এখন ডমিনেট করে ছোট এবং মাঝারি দেশের অবস্থা, এবং তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একেবারে খবরের শিরোনামে উঠে আসে একটা খবর। কি সেই খবর? সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে আগে থেকেই যে একটা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ছিল, সেটা সবার জানা। এবার সেই চুক্তিতে নাকি তুরস্ক যোগ দিতে চায়। মানে কি দাঁড়াচ্ছে তাহলে? মানে যেটা দাঁড়াচ্ছে, যদি তিন দেশ একটি জোটে আসে, তাহলে একটি দেশের ওপর হামলা হলে তিন দেশের নিরাপত্তা যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নে আঘাত হিসাবে বিবেচনা করা হবে। এটা কোনো সাধারণ কিংবা সামরিক সহযোগিতা নয়, কিন্তু এটি হতে পারে নতুন একটি নিরাপত্তা ব্লক, যা তিনটে দেশকেই একযোগে রক্ষা করবে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, সৌদি আরব পাকিস্তানের এই সম্পর্কের ভিত্তিটা তাহলে কোথায়? এটা জানিয়ে রাখি, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক অনেকটা পুরনো। সৌদি আরব অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, পাকিস্তান আবার তার সামরিক অভিজ্ঞতা রয়েছে, তার পারমাণবিক সক্ষমতা রয়েছে। যদিও পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অঘোষিত, তাও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব বহুদিন ধরেই নিজেদের নিরাপত্তার জন্য পাকিস্তানের ওপর অনেকটা নির্ভর করে এসেছে। পাক সেনারা সৌদিতে গিয়ে প্রশিক্ষণ দেয়, নিরাপত্তা সহযোগিতা করে চলে, এবং সেখানে যে নিরাপত্তা সহযোগিতাটা চলে, একেবারে নীরবে সেটা চলে। এই সম্পর্কের উপর দাঁড়িয়েই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির একটি কাঠামো তৈরি করেছে দুই দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুরস্ক সেই কাঠামোর ভিতর কেন ঢুকতে চাইছে? তুরস্ক আগের মতো শুধু ন্যাটোর ভিতরে আর সীমাবদ্ধ থাকতে চায় না কেন? তুরস্ক এখন চায় মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে, নিজস্ব প্রতিরক্ষা শিল্পের একটা বাজার তারা তৈরি করতে চায়, আর মধ্যপ্রাচ্যে কৌশলগত প্রভাব খাটানোর একটা জায়গাও তারা তৈরি করতে চায়। সিরিয়া, লিবিয়া, কাতার সমস্ত জায়গায় তুরস্ক সামরিক এবং রাজনৈতিকভাবে বিরাট একটা ভূমিকা নিচ্ছে বর্তমানে। সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলিতে আবার বেশ একটা উষ্ণ হয়েছে। এই জোটে ঢুকতে পারলে তুরস্ক পাবে নতুন তাই কৌশলগত গভীরতা, ফলে জোটে ঢোকার জন্য তারা একেবারে মুখিয়ে রয়েছে। তাহলে এই যে জোট হচ্ছে,
সেই জোট আসলে কার বিরুদ্ধে হচ্ছে? এখানেই তো লুকিয়ে রয়েছে রাজনীতির আসল খেলা। এই জোটের নাম উচ্চারিত না হলেও এর ছায়া কিন্তু পড়ছে কয়েকটি দেশের ওপর। কোন দেশের ওপর ছায়া পড়ছে? সেই দেশগুলো হলো ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী এবং দেশ। সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হলেও পারস্পরিক দুই দেশের মধ্যে যে অবিশ্বাস, সেটা কিন্তু এখনো রয়েছে। এই জোট মানে আমরা একা নই, এই বার্তা দেওয়ার চেষ্টা। আমি আগেই আপনাদেরকে জানিয়েছি, এটা সরাসরি যুদ্ধের কোনো ঘোষণা নয়, কিন্তু ক্ষমতার একটা স্পষ্ট বার্তা। এর প্রভাব আসলে কোথায় গিয়ে পড়বে? এই জোট বাস্তবে যদি হয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাবে একেবারে নিশ্চিতভাবে। পাকিস্তান আরও গভীরভাবেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় ঢুকে পড়বে। তুরস্ক নতুন একটা সামরিক রাজনৈতিক অক্ষ তৈরি করবে। ইরান এবং ইসরায়েল, এই দুটি দেশ আরও বেশি করে সতর্ক হবে। কিন্তু এত সহজে কি এই জোট হবে? তার উত্তর হচ্ছে না, এত সহজে নয়। এই জোট এখনো আনুষ্ঠানিকভাবে তৈরি হয়নি, কাগজে কলমে এখনো চূড়ান্ত নয়। তবে এর বাইরে রয়েছে সৌদি তুরস্কের পুরনো অবিশ্বাস, পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা আর আমেরিকার দৃষ্টিভঙ্গি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সবটা মিলিয়ে জোট যদি হয়, তাহলে কিন্তু সংকট বাড়বে। তবে এটা ভুললে চলবে না, জোট নিয়ে আলোচনা চলছে মানে বার্তা স্পষ্ট। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো বদলাচ্ছে, এবার সেই বার্তাটা গোটা বিশ্বের কাছে পরিষ্কার করে দেওয়ার সময় এসেছে। এতদিনে এটা নিশ্চয়ই বুঝেছেন, আজকের বিশ্ব শুধুমাত্র ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করে না, যুদ্ধ হয় চুক্তি দিয়ে, জোট দিয়ে আর নীরব সমীকরণ দিয়ে। তুরস্ক, সৌদি, পাকিস্তান, এই জোটটি তাই হতে পারে এই নতুন সমীকরণের একটা নতুন ইঙ্গিত। সেই ইঙ্গিত কতটা তাৎপর্যপূর্ণ হবে, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে অন্যান্য বিশ্বের দেশেও কি তার প্রভাব পড়বে? অবশ্যই নজর রাখবেন জানতে আর প্লাস নিউজ ডিজিটাল।